নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। রাজ্যের প্রশাসনিক পরিসরে সংযোজন হলো নতুন কর্মসংস্থানের। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মৎস্য দপ্তরের গ্রুপ বি ক্যাটাগরিতে নবনিযুক্ত 52 জন কর্মকর্তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মোট 53টি শূন্য পদের মধ্যে 52টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মৎস্য দপ্তর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসও। মৎস্য খাত রাজ্যের গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই নিয়োগের মাধ্যমে দপ্তরের প্রশাসনিক কাঠামো আরো শক্তিশালী হবে এবং এতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও মৎস্যজীবীদের কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গতি আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন মহকুমা ও ব্লক পর্যায়ে দায়িত্ব গ্রহণ করবেন। এর ফলে ক্ষেত্রস্তরে নজরদারি, প্রকল্প বাস্তবায়ন এবং পরিষেবা প্রদানে দক্ষতা বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মৎস্য চাষে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে আগামী 5 বছরের জন্য উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স গঠন করে এই ক্ষেত্রে মোট 2313 কোটি 52 লক্ষ টাকার প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্টেট ফিশ পাবদা মাছের উৎপাদন বৃদ্ধির জন্য 59 জেলাকে পাবদা ক্লাস্টার উন্নয়নের জন্য স্বীকৃতি দিয়েছে। এরকম একের পর এক আমাদের এরকম না শুধু বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, খালি ওই স্বাস্থ্য দপ্তরের খালি কাজ হচ্ছে। ফিশারিতেও আপনি দেখুন কত কাজ হয়েছে। মৎস্য দপ্তর কেন্দ্রীয় সরকারের কাছে একটি 5 বছরের একটি কর্ম পরিকল্পনা জমা দিয়েছে, সেখানে 22 কোটি 95 লক্ষ টাকা 2025-26 থেকে 2029-30 এখন থেকে টার্গেট করেছে। এবং এই টার্গেটে নিশ্চয়ই আমাদের যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের সাথে সবসময় বলে আমাদেরকে সবসময় সহায়তা করেন, সেটা আমরা পাবো। ত্রিপুরায় মৎস্য চাষের ব্যাপক উন্নয়নের জন্য একটা হাই লেভেল টাস্ক ফোর্স 5 বছরে 26-27 থেকে 2030-31 যার 5 বছরে মোট 2313 কোটি 52 লক্ষ টাকার প্রয়োজন হবে মোট। তো সেইগুলো নিয়ে আমরা দিল্লিতেও কথা বলছি। তো আজকে যারা এখানে, আমি এই কথাগুলো এই কারণে বললাম যে আপনাদের কিন্তু প্রচুর কাজ। আপনি যদি ভাবেন যে আমার খালি কাগজ কলমের কাজ, ঘরে বসে আমি খালি টেবিলে বসে কাজ করব আর বাইরে যাব না, যত ফিল্ডে আপনারা যাবেন তত বেশি কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স হবে। আর এই ডাটাগুলো যখন আপনাদের মনের মধ্যে থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওয়ের অ্যাট প্রেজেন্ট ইউ স্ট্যান্ড আর ওয়ের ইউ উড স্ট্যান্ড ইন ফিউচার। তো সেইভাবে আপনারা কাজ করবেন। ত্রিপুরাকে সত্যিই আমরা বলছি যে একটা সুন্দর ত্রিপুরা। আমরা যেহেতু নীতি আয়োগ আমাদের বলেছে ফ্রন্ট রানার স্টেট, আমাদের ফ্রন্ট রানার স্টেটের মর্যাদা যেহেতু দিয়েছে, এটাকে আরও বেশি কিভাবে উৎকৃষ্ট মানের করা যায় এই আশা আকাঙ্ক্ষা রেখে সবার যাত্রা শুভ হোক। দীর্ঘ প্রায় 18 মাসের বিরতির অবসান ঘটিয়ে আবারও সচল হলো আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত থাকা এই বহুল ব্যবহৃত সড়ক যোগাযোগ পুনরায় চালু হওয়ায় দুই বাংলার মানুষের মধ্যে যাতায়াত, বাণিজ্য ও পারিবারিক যোগাযোগে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মঙ্গলবার থেকে পরিষেবা চালু হওয়ার মধ্য দিয়ে পুনরারম্ভ হলো ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত যোগাযোগে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ প্রায় 18 মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি থেকে এই বহুল প্রত্যাশিত রুটে ফের ঘুরতে শুরু করেছে চাকা। সোমবারই কলকাতা থেকে একটি বাস আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়, যা মঙ্গলবার সকালে আগরতলায় পৌঁছায়। একই দিনে আগরতলা কৃষ্ণনগর টিআরটিসি ডিপো থেকে কলকাতার উদ্দেশ্যে আরেকটি বাস যাত্রা শুরু করে। মঙ্গলবার সকালে আখাউড়া সীমান্ত পেরিয়ে বাসটি প্রবেশ করে ত্রিপুরায়। এই উপলক্ষে সকাল 11টায় আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমান্তে বাস যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। নতুন উদ্যম, নতুন আশা নিয়ে চালু হয়েছে বাস সার্ভিস। ভারত বাংলাদেশ সম্পর্ক যত সুসংহত হবে তত উভয়ের পক্ষে লাভজনক।
বাংলাদেশের নতুন জননির্বাচিত সরকার ভারত বাংলাদেশ সম্পর্ক সুসংহত করতে দিশা দেখাবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাগত জানাচ্ছি নতুন উদ্যমে, একটা নতুন আশা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, সেই মৈত্রীর যা শুরু হয়েছিল বাস সার্ভিস, শ্যামলী এবং মৈত্রী, সেটা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বরাবর আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে ততই দু দেশের উন্নতি আমরা সাধিত করতে পারব। এবং আমরা মনে করি যারা ত্রিপুরাবাসী, একজন ভারতবাসী হিসাবে, যে বরাবর বাংলাদেশ আমাদের কাছে পরিবারের সদস্য হিসেবে আমরা গণ্য করেছি, আজও আমরা বাংলাদেশকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করি, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি। বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে এটা আমাদের কাছে যেমন সুখকর নয়, তার থেকেও বেশি বিষয় হলো বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা সুখকর নয়। তাই মাঝখানে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিপরীত পরিস্থিতিকে কাটিয়ে উঠে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশ সম্পর্কও গভীর। এই বাস সার্ভিস পুনরায় চালু হওয়ার মধ্য দিয়ে উভয় দিকের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন পরিবহন মন্ত্রী। রাজ্যের জনগণ হিসাবে বিগত দিনে ভারত বাংলার বা ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা ত্রিপুরার প্রত্যেকেই আমরা জানি। তাই এই বাস সার্ভিস পরিষেবা যে চালু হয়েছে, বা বাংলাদেশের যেখানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিস, তাতে ভিসার লাইন আমরা পত্রপত্রিকাতে দেখতে পেয়েছি যে লাইন সেখানে আবার পুনরায় সেখানে শুরু হয়েছে, তাতে আমরা খুবই উৎফুল্লিত, খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে নতুন সরকার যে গঠিত হয়েছে, বাণিজ্য, সংস্কৃতি, শিল্প, প্রতিটা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আরো অটুট হবে, আরো ত্বরান্বিত হবে উন্নয়নের নিরিখে, দু দেশের আত্মার সম্পর্কের নিরিখে। আজকে তাই এই বাস পরিষেবার মাধ্যমে যারা বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করছেন, তাদেরকে আমরা সরকারের তরফ থেকে, আমাদের মুখ্যমন্ত্রীও বিগত দিনে তার যে আনন্দ সেটাও প্রকাশ করেছেন, এবং আমরা প্রত্যেকে ভারতীয় হিসেবে, ত্রিপুরাবাসী হিসেবে এই দিনটার অপেক্ষায় ছিলাম, যা আজকে আমাদের প্রত্যেকের সামনে আমরা লক্ষ্য করছি। উল্লেখ করা যেতে পারে, আগরতলা কলকাতা ভায়া ঢাকা মৈত্রী ও শ্যামলী বাস পরিষেবা চালু হয়েছিল 2008 সালে। দুদেশের মধ্যে মানুষের যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্যিক যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এই রুট। তবে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্থগিত রাখা হয় পরিষেবাটি। পরিস্থিতির পরিবর্তন এবং বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সরলীকরণ হয়েছে ভিসা প্রক্রিয়াও। দুদেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ পুনরায় চালু হওয়ায় ত্রিপুরা ও বাংলাদেশের যাত্রীদের জন্য সুযোগ তৈরি হলো নতুন করে। বিশেষত চিকিৎসা, ব্যবসা ও পারিবারিক কারণে যাতায়াতকারীদের জন্য এই পরিষেবা আবারও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে বলে জানিয়েছেন উভয় অংশের সাধারণ মানুষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অর্থ বছর শেষ হওয়ার মুখে নতুন করে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। চলতি অর্থ বছরের বাজেটের বিপুল পরিমাণ অর্থ এখনো অব্যয়িত রয়ে গেছে বলে উঠে এসেছে বিভিন্ন দপ্তরের পর্যালোচনা বৈঠকে। প্রায় 1916 কোটি টাকা খরচ না হওয়ায় প্রশাসনিক তৎপরতা, পরিকল্পনার ঘাটতি এবং আর্থিক সুশৃঙ্খলা নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা। অর্থ বছরের শেষ লগ্নে এসে এই চিত্র রাজ্যের উন্নয়ন কার্যক্রমের গতি ও দায়বদ্ধতা দুই নিয়েই বাড়াচ্ছে উদ্বেগ। হাতে মাত্র আর 15 দিন, 13 মার্চ 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবে রাজ্য সরকার। অথচ বাজেট পেশ করার প্রাক্কালে রাজ্য সরকারের দপ্তর ভিত্তিক পর্যালোচনা বৈঠকে যে তথ্য উঠে এসেছে তা শুধু একটি সংখ্যার হিসেব নয়, বরং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার উপর একটি প্রশ্ন চিহ্ন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। চলতি 2025-26 বাজেটে বরাদ্দ পাওয়া 1916 কোটি টাকা এখনো অব্যয়িত, বা মোট বরাদ্দের প্রায় 33%। অর্থ বছরের শেষ মাসে এসে এই বিপুল অঙ্কের অর্থ খরচ না হওয়া প্রশাসনিক সক্ষমতা, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন কাঠামোর উপর গভীর বিশ্লেষণের দাবি রাখে বলে মনে করছেন বিশ্লেষক মহল। সরকারি বাজেট একটি আর্থিক রূপরেখা,
যেখানে আয় ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। বাজেট পাস হওয়ার পর দপ্তরগুলির দায়িত্ব থাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প অনুমোদন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন এবং বাস্তবায়ন নিশ্চিত করা। কিন্তু বছরের অধিকাংশ সময় গড়িমসি চলার পর শেষ প্রান্তিকে এসে তড়িঘড়ি ব্যয় দেখানোর প্রবণতা বহুদিনের। নগর উন্নয়ন, বন, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ মোকাবেলা, জনজাতি কল্যাণ, তপশিলি জাতি কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ প্রায় সব গুরুত্বপূর্ণ দপ্তরে অব্যয়িত অর্থের পরিমাণ উল্লেখযোগ্য। এটি কেবল বিচ্ছিন্ন প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং কাঠামোগত পরিকল্পনা দুর্বলতার প্রতিফলন বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের নিজস্ব রাজস্ব আয় সীমিত, অধিকাংশ বড় প্রকল্পেই কেন্দ্রীয় অংশগ্রহণ থাকে, কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ সঠিক সময়ে ব্যবহার না হলে কঠিন হয়ে পড়ে অতিরিক্ত অর্থের দাবি তোলাও। অর্থাৎ অব্যয়িত অর্থ শুধু চলতি বছরের সমস্যা নয়, প্রভাবিত করতে পারে ভবিষ্যৎ আর্থিক প্রবাহকেও। রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে বরাদ্দ অর্থ সময়মতো ব্যয় না হওয়া দ্বৈত ক্ষতির সামিল। একদিকে উন্নয়ন কাজে থমকে যায়, অন্যদিকে প্রকল্প বিলম্বিত হওয়ায় ব্যয় বাড়ে। ফলে একই প্রকল্প বাস্তবায়নে আরও বেশি অর্থের প্রয়োজন হয় পরবর্তী সময়ে। 2018 সালে ক্ষমতায় আসার আগে শৃঙ্খলাবদ্ধ প্রশাসন ও নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট কার্ড প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু নিয়মিত কর্ম সম্পাদন মূল্যায়নের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কার্যকর হয়নি বলে অভিযোগ সমালোচক মহলের। দপ্তর ভিত্তিক কর্ম সম্পাদন সূচক বা কেপিআই, ত্রৈমাসিক ব্যয় পর্যালোচনা, প্রকল্প ভিত্তিক অগ্রাধিকার তালিকা, এই মৌলিক প্রশাসনিক সরঞ্জামগুলো সক্রিয় না থাকলে কাগজে পরিকল্পনাতে সীমাবদ্ধ থাকে অর্থ ব্যবস্থাপনা, আর অব্যয়িত অর্থের সরাসরি প্রভাব পড়ে নাগরিক জীবনে। স্বাস্থ্যক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন বিলম্বিত হলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। শিক্ষাক্ষেত্রে নির্মাণ বা নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা ব্যবস্থা। নগর উন্নয়ন প্রকল্প থমকে গেলে বিলম্বিত হয় নাগরিক পরিকাঠামো উন্নয়নও। অর্থাৎ হিসেবের খাতায় অব্যয়িত অর্থগুলো প্রকৃতপক্ষে জনজীবনের অপূর্ণ প্রত্যাশার প্রতীক। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া নেই কোনো বিকল্প। অর্থনীতিবিদদের মতে সমাধান নিহিত রয়েছে সময়বদ্ধ আর্থিক ব্যবস্থাপনা। এক্ষেত্রে প্রয়োজন বাজেট অনুমোদনের সঙ্গে সঙ্গে ত্রৈমাসিক ব্যয় ক্যালেন্ডারের প্রণয়ন, প্রতিটি দপ্তরের জন্য কর্মসম্পাদন সুযোগ নির্ধারণ, মধ্যবর্তী সময়ে অব্যয়িত অর্থের সতর্ক বিশ্লেষণ, টেন্ডার ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা, নিয়মিত জনসম্মুখে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ। প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি প্রমাণ করে এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা হলো নীতিগত দুর্বলতার ধারাবাহিকতা। যদি পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্যে সমন্বয় আনা না যায়, তবে রাজ্যের আর্থিক ভিত্তি দুর্বল হবার সম্ভাবনা রয়েছে, যেখানে কাঙ্ক্ষিত গতি পাবে না উন্নয়ন প্রক্রিয়া। অর্থবছরের শেষ প্রান্তে এসে 1916 কোটি টাকা অব্যয়িত থাকার ঘটনাটি তাই কেবল প্রশাসনিক পরিসংখ্যান নয়, এটি রাজ্যের আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল। এখন দেখার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কাঠামোগত সংস্কারের পথে কতটা এগোতে পারে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফের বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার উগ্রপন্থার অতীত এবং পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তনের প্রেক্ষাপট নতুন করে আলোচনায় উঠে এসেছে তার মন্তব্য ঘিরে। এক সময় সশস্ত্র সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের নেতৃত্ব দেওয়া এই নেতার অতীত ইতিহাসকে সামনে রেখে প্রশ্ন উঠছে তার মানসিকতার পরিবর্তন কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক কৌশল। আত্মসমর্পণ ও নির্বাচনী সাফল্য প্রশাসনিক স্বীকৃতি দিতে পারে, কিন্তু সামাজিক আস্থা কি সত্যি অর্জিত হয়েছে? এই বিতর্কেই এখন সরগরম রাজ্য। রাজ্যের রাজনৈতিক পরিসরে ফের উত্তাপ ছড়িয়েছেন রামচন্দ্র ঘাটের বিধায়ক টাইগার রঞ্জিত। সম্প্রতি নাগরিকত্ব এবং আগরতলার মালিকানা নিয়ে সাম্প্রতিক বক্তব্যের জেরে সরাসরি আক্রমণের মুখে পড়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আত্মসমর্পণের কাগজে প্রক্রিয়া থাকলেও তার মানসিকতার পরিবর্তন আদৌ ঘটেছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। রঞ্জিত দেববর্মার অতীতে জড়িত রয়েছে সশস্ত্র সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের সঙ্গে। পরবর্তীতে মূলধারার রাজনীতিতে প্রবেশ করে বিধায়ক হন তিনি। কিন্তু প্রশাসনিক আত্মসমর্পণ সামাজিক বিশ্বাস পুনর্গঠনের সমার্থক নয়। অতীতের সহিংস অধ্যায়কে উপেক্ষা করে বর্তমানের সম্প্রীতির ভাষণ কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে আগরতলার মালিকানা প্রসঙ্গে তার মন্তব্য ঘিরে। মালিক সাহেব হামবাই তিনি যারা আগরতলা নি মালিক সাহেব হইনি সিংনা
বড় নোখানা অমনি মালিক ত্রিপুরা সার আবন নরক নোখানা বড় ন ছানানি নায়ো ত্রিপুরা চিনি ত্রিপুরা সানে আগরতলাनि मालिक ब ত্রিপুরা সান অমন সংতিনি ফুনুংনানে থাঙ্গাই তঙ্গ যার মস্তিষ্কে পঞ্চবটি বাজার, গৌরাঙ্গ টিলা, শরণার্থী শিবির, পালস পোলিও কর্মীদের ওপর নৃশংসতা ইত্যাদি অসংখ্য রক্তের নেশা এক আত্মসমর্পণ করলেই কি সেই নেশা উধাও হয়ে যায়? যদিও সেই অর্থের আত্মসমর্পণ পর্যন্ত করেননি উগ্র রঞ্জিত। উপরন্তু রাজপরিবারের সদস্যদের বদান্যতায় তিনি আজ বিধায়ক। রাজপরিবারের সদস্যের সাথে তাল মিলিয়ে সম্প্রীতি বিনষ্টের কূট কৌশলে আগরতলা দখলের পরিকল্পনা এবার প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছেন টাইগার রঞ্জিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংবেদনশীল সামাজিক ভারসাম্যে অযথা চাপ সৃষ্টি করে এই ধরনের মন্তব্য। বহু দশক ধরে বিভিন্ন জাতি ও জনজাতির সহাবস্থানের রাজ্য ত্রিপুরা। এই ক্ষেত্রে মালিকানার একচ্ছত্র দাবি বাস্তবের চেয়ে আবেগকেই উস্কে দেয় বেশি। বিতর্ক আরো ঘনীভূত হয়েছে টাইগার রঞ্জিতের নাগরিকত্ব প্রসঙ্গ। তার বিদেশ সফর কিংবা পাসপোর্ট সংক্রান্ত নথি প্রকাশ্যে আনা হলে জল্পনার অবসান হতে পারে বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের। সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করে তার জেনেভা সফর কোন পাসপোর্ট দিয়ে হয়েছিল, সেই পাসপোর্টটা জনসম্মুখে এনে দিলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, তখনও ফুটে ওঠে টাইগার রঞ্জিতের কুৎসিত মানসিকতা। তথ্যবিজ্ঞ মহলের মতে বেড়াল বলে মাছ খাবো না, এই প্রবাদ এখন সর্বাংশে প্রযোজ্য টাইগার রঞ্জিতের ক্ষেত্রে। আত্মসমর্পণের পরেও যদি ভাষা ও কৌশলে বিভাজনের ইঙ্গিত থাকে তবে তা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, সামাজিক স্থিতিশীলতার জন্য সতর্ক সংকেত। তবে ত্রিপুরা আজ আগের চেয়ে অনেক বেশি সচেতন। সামাজিক সম্প্রীতি ভঙ্গের যে কোনো ইঙ্গিত আলোচনার কেন্দ্রে চলে আসে দ্রুত। আত্মসমর্পণ প্রশাসনিক অধ্যায়ের সমাপ্তি হতে পারে, কিন্তু আস্থা পুনর্গঠন একটি দীর্ঘ সামাজিক প্রক্রিয়া। রাজনৈতিক ভাষার আগুনে সম্প্রীতির বাটি শুকিয়ে গেলে তার ক্ষতি সবার, কথা বুঝতে হবে সবাইকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিতর্কিত বিধায়ক রামপ্রসাদ পালের প্রকাশ্যে প্রাণনাশের হুমকির পর আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে। মামলা গ্রহণের পরও নেই তদন্তে দৃশ্যমান অগ্রগতি। ইতিমধ্যে জেলা থেকে জেলা প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে, আর রাজধানী আগরতলায় সরব হয়েছে সাংবাদিক মহল ও নাগরিক সমাজের। খাগি ঘুমালো, পাড়া জোড়ালো, রামপ্রসাদই বর্গি এলো দেশে। উগ্র রঞ্জিত ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ফেন্সি জোড়লো, গাঁজা জোড়লো, বাঁচার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। রামপ্রসাদী সুরের অনুষঙ্গে রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এভাবেই সরব নাগরিক সমাজ ও সাংবাদিক মহল। সামাজিক ও রাজনৈতিক পরিসরে ক্রমশ জোরালো হচ্ছে এই প্রশ্ন। অভিযোগ উঠলেও প্রশাসনিক পদক্ষেপ কি যথেষ্ট দ্রুত ও নিরপেক্ষ? সম্প্রতি প্রবল জনমতের চাপে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের প্রকাশ্য হুমকির এফআইআর এর ভিত্তিতে মামলা গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ। তবে মামলা নথিভুক্তকরণ হলেও কার্যকর তদন্ত বা দৃশ্যমান পদক্ষেপের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না গতি। অভিযুক্তরা প্রকাশ্যে আদালতে গিয়ে ওকালতনামা সই করলেও গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের মতো পদক্ষেপ স্পষ্ট নয় এখনো। আর এই ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবাদীরা। তাঁদের বক্তব্য, গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অভিযোগের নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। তবে যেখানে রাজ্যের লড়াকু সাংবাদিকদের লড়াইয়ের ইতিহাস রয়েছে আর সেই ইতিহাস ম্লান হয়ে যায়নি এখনো, তাই চতুর্থ স্তম্ভ প্রস্তুতি নিচ্ছে কুম্ভনিদ্রা থেকে পুলিশে উত্তরণের। সামনেই রয়েছে বিধানসভা অধিবেশন। রাজ্যের সাংবাদিক সংগঠনগুলিও সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। জেলা থেকে জেলায় হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। রাজধানী আগরতলাতেও একাধিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ইতিমধ্যেই হয়েছে। অনেকে স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতে ঘটে যাওয়া বহুল আলোচিত সাংবাদিক সুদীপ শান্তনু হত্যাকাণ্ডের পর রাজ্য জুড়ে যে প্রতিবাদ তরঙ্গ দেখা গিয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও তার প্রাথমিক ছাপ স্পষ্ট। পরিকল্পনা চলছে বৃহত্তর পর্যায়ে বিষয়টি তুলে ধরার, এমনকি ভাবা হচ্ছে দিল্লিতে গিয়ে গণতান্ত্রিক পরিসরে বিষয়টি উত্থাপনের কথাও। সামনেই বিধানসভা অধিবেশন, স্বাভাবিকভাবেই আরো বাড়তে পারে রাজনৈতিক উত্তাপ।
প্রশ্ন এখন একটাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পারবে নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার প্রমাণ দিতে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে নীরব থাকবে না তা কিন্তু স্পষ্ট। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে প্রশাসনিক পদক্ষেপ ও রাজনৈতিক সদিচ্ছার উপর। তবে উগ্র আর বর্গীর ভয়ে খাগি কি সেই ঘুমিয়েই থাকবে? সমাজের বুদ্ধিজীবীরা কি এখনো জুড়িয়েই রইবে? তাহলে খাজনা দিবে কিসে? কিভাবে রক্ষিত হবে সমাজের গণতন্ত্র? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো অধরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একত্র নিয়োগের দাবিতে উত্তাল হলো শিক্ষা ভবন চত্বর। বুধবার শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। একত্রে নিয়োগের দাবিতে ফের উত্তাল হলো রাজ্যের শিক্ষা প্রশাসনের কেন্দ্রবিন্দু শিক্ষা ভবন চত্বর। বুধবার শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তোলেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। সম্প্রতি শিক্ষা দপ্তর টেট 1 এর জন্য 1033টি এবং টেট 2 এর জন্য 1020টি শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু টেট 1 পরীক্ষায় প্রায় 1400 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলে প্রায় 4 শতাধিক যোগ্য প্রার্থী নিয়োগের বাইরে থেকে যাচ্ছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। আমার সন্তানকে আমি বড় করে পড়াশোনা করিয়ে আমার সন্তান 12 পাস করেছে, তখন আমি টেট কোয়ালিফাইড করছি। কতটুকু পরিশ্রম করলে আমি এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছি। হ্যাঁ স্যার, আপনার কাছে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে অন্যান্যবার যেমন ওভারএজরা পেয়ে যায়, কেউ আমরা জানি যে কেউ এখনো পর্যন্ত বাদ যায়নি, সবাই পেয়েছে। তো আমাদেরটা একটু বিবেচনা করবেন, যাতে আমরা কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না, পোর্টাল এটা সাপোর্ট করছে না। তো এটা আমাদের কি দোষ স্যার? আমরা তো কোনো দোষ করি না, আমরা তো অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে একজন হাউস ওয়াইফ হয়ে। আমরা স্টুডেন্ট লাইফ না যে মা বাবা আমাদের মুখের সামনে খাবার এনে দিয়েছে, আমরা খেয়েছি আর পড়েছি। আমরা অনেক কষ্ট করে সব দিক সামলে আমরা পড়াশোনা করেছি। তো আমার বিনীত অনুরোধ, আমি জানি না আমি কি বলছি, কারণ আমার মাথা একদম ঠিক নেই স্যার। হয়তো আপনার সঙ্গে দেখা করার জন্য আমাদের একটু সাহায্য করুন, যাতে আপনার কাছে আমরা গিয়ে আমাদের যা মনের ইচ্ছা সব জানাতে পারি। অথবা আপনি হয়তোবা আমাদেরকে সান্ত্বনা দিন, না অথবা আমাদেরকে কোনো আশ্বাস দিন যে আমরা কি করব। আমরা যাতে ব্যর্থ না হই, আমাদের মূল্যটা যাতে দেওয়া হয় আমাদের কষ্টের। হ্যাঁ, আমি আপনার কাছে বারবার অনুরোধ করছি। জানি না স্যার, যদি কোনো ভুল করে থাকি তো অপরাধ ক্ষমা করবেন। একত্রে সব টেট উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে হবে এবং রাজ্যে দীর্ঘদিনের শিক্ষক স্বল্পতা দূর করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। গতকালকে থেকে ফর্ম ফিল আপ চলছে, কিন্তু আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, পোর্টালে আমাদেরকে সাপোর্ট করছেন। তো এখন কার কাছে যাব, কি করব, কোনো রাস্তা পাচ্ছি না। আপনি আপনাদের মাধ্যমে মাননীয় অনারেবল সিএম স্যার এবং তথা শিক্ষামন্ত্রী এবং সরকারের কাছে আমার মনে আবেগটা তুলে ধরছি বা আবেদন করছি যে যেইভাবেই হোক আমাদেরকে যাতে রিক্রুটমেন্ট করে। তাছাড়া গত যে 21-22 টেট পরীক্ষা দিয়েছে এবং তাদের মধ্যে যারা ওভারএজ হয়েছে তাদেরকেও রিক্রুটমেন্ট করেছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে নিয়েছে, এমন কেউ বাদ নেই যারা টেট কোয়ালিফাই করেছে। তো আমার একটা আবেদন, আমাদেরকে যেন সরকার এই ফর্ম ফিল আপের সুযোগ ব্যবস্থা করে দেয় এবং নিয়োগের সুযোগ করে দেয় এবং আমাদেরকে বাঁচার জন্য রাস্তা করে দেয়। ধন্যবাদ। বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মিছিল শুরু করলে অফিস লেন এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। পরে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে এডিনগর মাঠে নিয়ে যায় পুলিশ। একাধিকবার মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের দপ্তরে স্মারকলিপি প্রদান করেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়ে তাঁরা পুনরায় আন্দোলনের পথে নেমেছেন বলে বক্তব্য টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহরের উপকণ্ঠে নিরাপত্তাহীনতার শঙ্কা আরো গভীর করল নোয়াবাদীর নৃশংস হত্যাকাণ্ড। বোজজংনগর থানা এলাকায় 75 বছরের বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের অভিযোগে ছড়িয়েছে চাঞ্চল্য। আগরতলা শহরের উপকণ্ঠে নৃশংস অপরাধে ছড়িয়েছে আতঙ্কের ছায়া। বোজজংনগর থানার নোয়াবাদী এলাকায় 75 বছরের রাজলক্ষ্মী বর্ধনকে খুন করে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের ঘটনায়
আতঙ্কিত গোটা এলাকা। শান্ত পাড়ায় এমন দুঃসাহসিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। একমাত্র পুত্র পেশায় ব্যবসায়ী উত্তম কুমার বর্ধন সকালে দোকানে চলে যাবার পর বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা রাজলক্ষ্মী বর্ধন। অনুমান করা হচ্ছে পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা প্রথমে তাকে আক্রমণ করে, পরে ঘরের আলমিরা ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। বিকেল 4টায় বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন ছেলে উত্তম কুমার বর্ধন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে আগরতলা থেকে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ময়না তদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। প্রাথমিক তদন্তে লুটপাটের উদ্দেশ্যে খুন বলে অনুমান পুলিশের। থানার অন্তর্গত সাধন চৌমুনি ওয়েস্ট নোয়াবাদী জায়গায় উত্তম কুমার বর্ধন ওনার বাসভবনে ওনার মা থাকেন, যার বয়স 75, নাম রাজলক্ষ্মী বর্ধন, এবং ওনার ছেলে উত্তম একসাথেই থাকে বাড়িতে, আর কেউ থাকেন না। উত্তম ব্যবসায়িক সূত্রে গতকালকে সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে যায়। বণিক জমিনে ওনার দোকান আছে। সন্ধ্যা বিকাল 4টার সময় ও বাড়িতে ফিরে ওর মাকে রক্তাক্ত অবস্থায় ওনার ঘরের সামনে বারান্দায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে, এবং হাত বাঁধা অবস্থায় ছিল, এবং আশেপাশের লোকজনদের উনি ডেকে মাকে হসপিটালে শিফটিংয়ের ব্যবস্থা করেন, এবং ওনার মার হাতে থেকে দুটো চুড়ি এবং কানের যে দুল এগুলো নেই বলে উনি নোটিশ করেন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে বৈদ্যনগর থানার পুলিশ ভিজিট করে, আমরা এবং সিনিয়র অফিসাররা সবাই আমরা ভিজিট করি এবং একটা মামলা নথিভুক্ত করি। ডিউরিং ট্রিটমেন্ট জিবি হসপিটালে রাজলক্ষ্মী বর্ধন উনি আজ সকালবেলায় মারা যান। তো সেই হিসাবে এখন স্পটে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড এবং FSL থেকে যে টিম, মোবাইল ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট টিম এখনও তদন্ত চলছে। এদিকে বাড়িতে ফিরে এসে রাজলক্ষ্মী বর্ধনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ছেলে উত্তম কুমার বর্ধন। আমি খেতে সময় দেখছি মাথাটাতে মানে রক্ত কিছু করে চোট খুলে রয়েছে, একটু মানে কথা বলতে পারে, নেগেটিভ অবস্থা বলছি। এইদিকে সব এলোমেলো হয়ে রয়েছে, সবার ডেকে আনছি যে কি হয়েছে, কোনো ঘটনা হয়েছে নাকি। তারপরে আমরা তো কিছু লগে লগে দিয়ে দিচ্ছি। একটা রুম আছে, রুমের দরজাটা খোলা, আর কাপড় ছিটিয়ে দিচ্ছে, এটা বেরিয়ে দিচ্ছে। আর যাইছে দিচ্ছে যে মহিলার মার যে জুতা আছে, জুতার আছে। আপনি ঘটনার সময় কই আছিলেন? ঘটনা আমি তো দেখতে পেয়ে এই ঘটনা আমি দোকানে দেখি 9টার সময় যাই, 3:30 দেখতে, 3:30 সময় মানে প্রত্যেক দিন এই টাইমে বাড়িতে আইয়ে? 3:30 দেখতে, 9টা 9:30 কোনোদিন 8টা, যেমন 10টার ভিতরে যাই। সেটা কি অবস্থা পাইছেন? নেগেট পেয়ে দেখে কাপড় দিয়ে দেখে এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বয়স্ক ও একাকী মানুষদের সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা। দ্রুত দোষীদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং তদন্তে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ। তদন্তের অগ্রগতি ও অপরাধীদের গ্রেপ্তার এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে নোয়াবাদী স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিভিন্ন এলাকায় চলমান রাস্তার কাজ ঘিরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অর্ধসমাপ্ত ও ধুলাবালিতে ঢেকে থাকা সড়ক, বড় বড় গর্ত এবং জল ছিটানোর কোনো ব্যবস্থা না থাকায় পথচারী থেকে ব্যবসায়ী সকলেই নাজেহাল। অপরিকল্পিত কাজের কারণে দৈনন্দিন জীবনে বাড়তি ভোগান্তির শিকার সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন এলাকায় চলমান সড়ক সংস্কার ও নির্মাণ কাজ ঘিরে চরমে উঠেছে সাধারণ মানুষের দুর্ভোগ। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে ঠিকাদারদের অর্থ সমাপ্ত ও অপরিকল্পিত রাস্তার কাজ ঘিরে ধুলাবালির দাপটে নাজেহাল পথচারী থেকে ব্যবসায়ী। এই ক্ষেত্রে কার্যত বেকায়দায় পড়েছেন মানুষ। এই রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে আঘাত দিয়ে বাইক চালানোর কোনো ক্ষমতা নাই, বুঝলেন? কি সমস্যা? কিটা সমস্যা দেয় না, রাস্তা কবে কার্বেটিং করে রেখেছে, ফিজের কোনো খবর নাই, কিছু নাই। এটা গাড়িগুলো চালান যায়, বাইক চালান যায় না, কিছু না। আচ্ছা, ধুলাবালির সমস্যা নেই? ধুলাবালির সমস্যা শুধু আসেনি, দেন না, বাড়ি ঘরের অবস্থা দেন না। গরমের শুরুতেই যখন মানুষ তাপ প্রবাহ সামাল দিতে ব্যস্ত, তখন রাস্তা জুড়ে উঠছে শুধু ধুলা। কোথাও পুরনো পিচ উঠে গিয়ে কাঁচা মাটি বেরিয়ে পড়েছে, কোথাও আবার বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
একদিন আগেও যে রাস্তা চলাচলের উপযোগী ছিল পরদিনই তা হয়ে যাচ্ছে ধুলোর মরুভূমি। যে কোনো যানবাহন চলাচল করলেই আকাশে বাতাসে তৈরি হচ্ছে ধুলার ঘন কুয়াশা। ফলে সম্পূর্ণভাবে দূষিত হয়ে পড়ছে রাস্তার আশপাশের পরিবেশ। রাস্তা লাগোয়া বাড়িগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। জানালা দরজা বন্ধ রেখেও উপায় নেই, ধুলা ঢুকে পড়ছে ঘরের ভেতরে, এমনকি রান্নাঘর পর্যন্ত। মনে করেন রাস্তাঘাটে যে মনে করেন গাড়ি চলাচল করে, বাড়ির মধ্যে আমরা কিছু রান্না করতে পারি না, বাড়ির মধ্যে থাকতে পারি না, দরজা বন্ধ থাকে, তারপরে মনে করেন ধুলা দুল ঘরের ভিতরে। আপনি রান্না করে ধুলোবালি জানি যায় ওভার যায়, এতে খাওয়া খাইতে কি সমস্যা বহু সমস্যা, বহু সমস্যা। রাস্তা মনে করেন কিছু অল্প দোকান করে কাম করে বন্ধ রাখে, কয় দুদিন পরে হইব, তারপর দুদিন পরে আর হয় না, আবার আইয়ে আইসা গুদুর করে, আবার জল দিয়ে ভিজিয়ে কিতা কইরা ফ্যাক ট্যাক কইরা জায়গা আর আইয়ে। চিকিৎসকদের মতে অতিরিক্ত ধুলাবালির সংস্পর্শে শ্বাসকষ্ট, সর্দি কাশি, অ্যালার্জি ও চোখ জ্বালা পোড়ার মতো সমস্যা বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকার মধ্যে এসব উপসর্গের প্রকোপ বাড়ছে বলে অভিযোগ। এক্ষেত্রে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে ঝুঁকি আরো বেশি। স্থানীয়দের বক্তব্য, যদি নিয়মিতভাবে রাস্তার উপর জল ছেটানোর ব্যবস্থা করা হতো তাহলে ধুলার প্রকোপ অনেকটাই কমানো যেত, কিন্তু না হচ্ছে না সেই ন্যূনতম ব্যবস্থাটুকুও। কি হয়েছে, রাস্তার কি সমস্যা হয়েছে আপনাদের? নমস্কার। এই রাস্তাটা অনেক দিন ধরে এই রাস্তার ভিতরে ফসাইতেছে, রাস্তার কাজ করা যাচ্ছে কিন্তু সঠিক পরিমাণ রাস্তা হয় না। এইদিকে প্রচণ্ড মানে রাস্তাটা কি ফিজ হইতে দেরি হইতেছে অনেক দিন ধরে হয়েছে, যার ফলে এই যে রাস্তার যে যানবাহন যাচ্ছে ধুলাবালি আপনাদের সমস্যা হইতেছে। ধুলাবালি আমার আজকে এই কয়েকদিনে কাশ মানে এই ধুলাবালি আনতে দোকানদারি করি, প্রচণ্ড ধুলাবালি ঢুকে আমার পরে কাজ দিবা না কেমনে ইতেন প্রচণ্ড অনেক ঠিক ইতেন বালু পারে মুখের থেকে। আপনি দোকানে বালু ঢুকে দিনের ভিতরে মনে হয় 1000 বার দোকান মোছা হয়, এরপরে প্রত্যেকটা গাড়ির সাথে সাথে বালু ঢুকে। আর এদিকে আশেপাশে মানুষের ভাত খেতে অসুবিধা হইতেছে, ভাত খেতে খাইতে পারতেছে না বালুর কারণে। এমনভাবে বালু হয়, দেখেন আমরা গাড়ি যাইতেছে কোনো একটা জলের কোনো পরিষেবা নাই, একটা রাস্তার কন্ট্রাক্ট দেরি করতেছে, রাস্তা তারা করতে দেরি হইতেছে ঠিক আছে, কিন্তু জল তো দিতে পারতো, কিন্তু জলটা পর্যন্ত দিতে পারতেছে না দোকান এই রাস্তায়। এখানে মানুষ যানবাহন চলাকালে মানুষরা বাইক দাঁড়ায় থাকে, গাড়ি বড় গাড়ি যাইতে হলে বাইক দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় থাকে, থাকার পরে গাড়িটা যাওয়ার পরে বালু যখন ক্লিন হয় তখন এই বাইকটা যায়। কেন প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই রাস্তায়। রাস্তা সংস্কারের কাজে চলাকালীন বিকল্প ব্যবস্থা, নিরাপত্তার নির্দেশিকা ও দূষণ নিয়ন্ত্রণের মতো বিষয়গুলি কতটা মানা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকরা। বিশেষজ্ঞদের মতে সঠিক প্রকল্প পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং পরিবেশগত মানদণ্ড মেনে চললে এ ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব। উন্নয়নের নামে যদি জনদুর্ভোগ বাড়ে তবে প্রশ্নের মুখে পড়ে সেই উন্নয়ন। অর্থনগ্ন রাস্তা ও ধুলার দাপটে যখন হাজার মানুষ বেকায়দায়, তখন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন সময়ের দাবি। কাজ হোক, কিন্তু তা হওয়া উচিত নিয়ম মেনে, জনস্বার্থ মাথায় রেখে, এমনটাই দাবি সাধারণ মানুষের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 23 ও 24 ফেব্রুয়ারি তাজকোর বিএসএফ গলফ কোর্সে ত্রিপুরা রাজ্য গেমস 2026-এর অংশ হিসেবে প্রথমবারের মতো গলফ প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হলো ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের উৎসাহী অংশগ্রহণ এই নতুন সংযোজনকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে জানিয়েছে ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন। সামগ্রিক বিভাগে দক্ষিণ ত্রিপুরা জেলার ডাক্তার জিতেন্দ্র ত্রিপুরা 151 স্কোর করে অর্জন করেন স্বর্ণপদক, 177 স্কোর করে রৌপ্য পদক লাভ করেন ধলাই জেলার সুশান্ত দেববর্মা। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলার সঞ্জয় কুন্ডু ব্রোঞ্জ পদক জয় করেছেন 178 স্কোর নিয়ে। সিনিয়র বিভাগে পশ্চিম ত্রিপুরা জেলার ডাক্তার বিপ্লব নাথ স্বর্ণ পদক জয় করেন 182 স্কোর করে। খোয়াই জেলার ডাক্তার সঞ্জীব কুমার দেববর্মা 187 স্কোর নিয়ে জয় করেন রৌপ্য, এবং সিনিয়র বিভাগে 199 স্কোর করে ব্রোঞ্জ পদক অর্জন করেন পশ্চিম ত্রিপুরা জেলার আশিস সেন। সমাপনী বার্তায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্য ও স্পোর্টসম্যানশিপের জন্য অভিনন্দন জ্ঞাপন করেছে ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে রাজ্যে গলফের প্রসার ও মনোন্নয়নে এই যুগান্তকারী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সহায়তার জন্য ত্রিপুরা সরকার এবং তাস্কর বিএসএফ গলফ কোর্স কর্তৃপক্ষের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক কমিটি। এই আয়োজনকে রাজ্যে গলফের প্রাতিষ্ঠানিক
বিকাশের ক্ষেত্রে একটি মানদণ্ডমূলক সূচনা হিসেবেই দেখছে ত্রিপুরা গলফ অ্যাসোসিয়েশন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নয়ের পর্দায়। নমস্কার।